সাজিদ টকের বিশেষ সম্পাদকীয়তে আপনাদের স্বাগত জানাই। কয়েক বছর আগের কথা, ঢাকায় একটা অনুষ্ঠানে ভারত এবং বাংলাদেশের শিল্পীরা অংশ নিয়েছিলেন। সেখানে ভারতের পশ্চিমবঙ্গের একজন শিল্পীর বক্তব্য আমার মনে দাগ কেটে যায়। তিনি বলছিলেন যে এই যে পাখিরা, এদের তো কোনো সীমান্ত নেই, মাছের কোনো সীমান্ত নেই, তারা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, কোনো ভিসা লাগছে না, পাসপোর্ট লাগছে না, অথচ মানুষের ক্ষেত্রে কাঁটাতারের বেড়া, কত বাধা বিপত্তি। আজকের এই বিশেষ সম্পাদকীয় নোটে শুরুতে আমি যেটা বলে রাখতে চাই যে ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই, কোনো সংঘাত নেই। উপমহাদেশের একটা বিশেষ সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের জীবনের একটা বড় অংশ কেটেছে। আমাদের বলতে আমাদের পূর্বপুরুষদের জীবনের কথা বলছি, এবং আমাদের সঙ্গেও পুরো দক্ষিণ এশিয়ার এক ধরনের কালচারাল সংযোগ কিন্তু রয়েছে। আর ভারত বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, অনেকের আত্মীয় হয়তো পরিবারের কেউ বাংলাদেশে বাস করে, আবার কেউ বাস করে ভারতে। এরকম একটা পারস্পরিক সম্পর্কিত রাষ্ট্র একে অন্যের কখনো শত্রু হতে পারে না। এমনকি এটাও বলে রাখা দরকার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের একটা ঐতিহাসিক এবং বিশেষ অবদান ছিল, এজন্য আমরা সবসময় কৃতজ্ঞ। কিন্তু এখন আমরা কি দেখছি? একটু আগে আমি ভারতের একটা মিডিয়ার শিরোনাম দেখছিলাম যে সেখানে বলা হচ্ছে এবার বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার পালা। একটি দেশের মিডিয়া আর একটা দেশ সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারে? এটা কখনো ভাবা যায়? ভারতীয় মিডিয়া যে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ চালাচ্ছে, সেই আলোচনায় আমি একটু পরে আসছি। রাষ্ট্র হিসেবে ভারত কি করছে সেটা আগে আমরা একটু দেখে নেই। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের ব্যাপারে ভারতের পুরো নীতি যেন হঠাৎ পুরোটাই পাল্টে যায়। আমরা দেখেছি যে 15 বছর ধরে বাংলাদেশে ভারতের অনুগত শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে যেমন উৎখাত করেছে, তেমনি বাংলাদেশে ভারতের যে আধিপত্যবাদ, সেটাকেও আসলে তারা উৎখাত করে। এবং আপনারা স্মরণ করে দেখতে পারেন যে শেখ হাসিনাকে কিন্তু ভারত ছাড়া অন্য কোনো দেশ আশ্রয় দিতে ওভাবে রাজি হয়নি। আমরা যেটা দেখি, বাংলাদেশে হাসিনার পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত তার ভিসা বাতিল করে দেয়। তো সেই হাসিনা ভারতে আশ্রয় নিয়েই কিন্তু বসে নেই, যেটা আমরা দেখছি যে প্রতিনিয়ত তিনি বাংলাদেশের ব্যাপারে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এবং নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনুসের বৈঠকের সময় ডক্টর ইউনুস কিন্তু এটা বলেছিলেন যে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু দৃশ্যত নরেন্দ্র মোদী সে আবেদন প্রত্যাখ্যান করেন। আমরা যেটা দেখছি যে ভারত সর্বশেষ বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের বাণিজ্যিক ব্যবস্থা নিয়েছে। ভারতে বাংলাদেশি তৈরি পোশাক সহ কয়েকটি পণ্যের স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের যে গার্মেন্টস পণ্য ভারত হয়ে তৃতীয় দেশে যেত, ভারত সে ব্যাপারে তার বন্দর ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এক ধরনের বাণিজ্যিক যুদ্ধ কি ভারত আমাদের উপর চাপিয়ে দিচ্ছে? আরেকটা যেটা দেখলাম, কয়েকদিন আগেই বাংলাদেশ সীমান্তে ভারত সামরিক মহড়া দিয়েছে, আর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশের মানুষকে হত্যা তো একেবারেই নিয়মিত ঘটনা। এটা বহু বছর ধরে চলে আসছে, কোনো প্রতিকার ছাড়া। মানুষের জীবনের যেন সেখানে কোনো মূল্যই নেই। আরেকটা যেটা আমি বলছিলাম যে ভারতীয় মিডিয়া রীতিমতো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেটা 5ই আগস্টের পর থেকেই চলে আসছে। শুরুতে দেখা যায় যে গুজব, গুঞ্জন আর অপতথ্যের ছড়াছড়ি ভারতীয় মিডিয়া এমনভাবে প্রচার করেছে যেমন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ইতিহাসের নির্মম নির্যাতন চলেছে। হ্যাঁ, কিছু ঘটনা যে ঘটেনি তা নয়, কিন্তু ভারতীয় মিডিয়াটা কয়েক লাখ গুণ বাড়িয়ে প্রচার করেছে এবং এমন সব আজগুবি তথ্য প্রচার করেছে যার সঙ্গে সত্যের কোনো সম্পর্কই নেই। এবং এখনও আপনি বিশেষ করে ভারতের বাংলাভাষী কোনো চ্যানেল যদি খোলেন, বেশিরভাগ চ্যানেল মনে হবে যে বাংলাদেশ সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এবং তারা চোখ রাঙাচ্ছে রীতিমতো। বলছে বাংলাদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালাও। একটা মিডিয়া তার প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে এই ধরনের কথা বলতে পারে? বলছে বাংলাদেশ দখল করে নাও, এবং তাদের সমস্ত ভালোবাসা আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য। রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান কি বাংলাদেশের ব্যাপারে, সেটা একটু আগে কিছু আলোচনা করেছি। আরেকটা, ভারত প্রকাশ্যে তার অবস্থান পরিষ্কার করেছে। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের পর ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন, সেখানে ভারতের মুখপাত্র কয়েকটা কথা বলেছেন। একটা হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র তো প্রতিক্রিয়া দিয়েছে, সেখানে তো এই ধরনের কোনো কথা আমরা দেখছি না। তারপর যেটা ভারত বলছে যে বাংলাদেশের দ্রুত, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে তারা সমর্থন জানায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতের কোনো প্রতিনিধিকে আগে যখন এসব ব্যাপারে প্রশ্ন করা হতো, তারা বলতো যে সব বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। যদিও আমরা জানতাম যে মুখে তারা যাই বলুক, বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তারা কি করেছে। শেখ হাসিনা সরকারের
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের কথাটা আপনাদের মনে আছে? তিনি বলেছিলেন ভারত বাংলাদেশের সম্পর্ক হলো একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, কিন্তু আমরা যেটা দেখি এটা আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, এটা ছিল দাসত্বের সম্পর্ক। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ এই দাসত্বকে প্রত্যাখ্যান করেছে, এই গোলামিকে প্রত্যাখ্যান করেছে। এখন আমরা যেটা দেখছি, ভারত নিরন্তর আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, বাংলাদেশের ব্যাপারে নানা রকম ব্যবস্থা নিচ্ছে, অর্থনৈতিক এবং কূটনৈতিক। আরেকটা দেখছি, ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, উস্কানি দিয়ে যাচ্ছে নিরন্তর। কিন্তু বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলি কি করবে সেটা আসলে আমি বলতে পারি না। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এই গোলামির জিঞ্জিরকে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও করে যাবে। বাংলাদেশের জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। তবে যেটা আমি শুরুতেই বলেছি, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, এবং রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গেও আমাদের আসলে কোনো সংঘাত নেই। আমরা বন্ধুত্ব চাই, কিন্তু গোলামি নয়। গোলামিকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে।